নিউজ 24 এর প্রিয় দর্শক, হে বন্ধু হে প্রিয় অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমি দেশের এই প্রজন্মের বিখ্যাত শিল্পীদের সঙ্গে কথা বলি, যে যেই জায়গা থেকে কাজ করছেন, শিল্পের যে অঙ্গনে কাজ করছেন, সেই অঙ্গনের আপনাদের প্রিয় মানুষটিকে আমরা এই অনুষ্ঠানে উপস্থাপন করি। আমাদের সঙ্গে থাকে লাভেল আইসক্রিম। আজ আমার যে অতিথি, এক নামে তাকে বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষ চেনে, শুধু বাংলাদেশে নয়, ভারতবর্ষে এবং পৃথিবীর যেখানে যত বাঙালি ছড়িয়ে আছেন প্রত্যেকে। তিনি চলচ্চিত্রের বিখ্যাত নায়ক ফেরদৌস। আমি ফেরদৌসের সঙ্গে কথা বলছি। ফেরদৌস, আমি শুরু করতে চাই তোমার ছেলেবেলা থেকে এই কারণে যে একজন মানুষের বড় হয়ে ওঠা, তার শিল্পের সঙ্গে যুক্ত হওয়া, তার পড়াশোনা, তার পরিবার, এই জায়গাটা নিয়ে আমি একটু শুনতে চাই। তোমার বেড়ে ওঠাটা কীরকম ছিল? আমার বেড়ে ওঠাটার সাথে তো আপনারও একটু সম্পর্ক আছে, আপনি জানেন কিন্তু দর্শক জানে না। আমার একদম ছোটবেলাটা কেটেছিল মানিকগঞ্জে। তখন আমি বুঝতামও না। যখন আমি বুঝতে শিখেছি তখন ছিলাম আমি নারায়ণগঞ্জে, বিকজ আব্বার ট্রান্সফার হতেই থাকতো। তো নারায়ণগঞ্জে আমার বেড়ে ওঠা এবং নারায়ণগঞ্জে গিয়েই আমার প্রথম আমার মনের ভিতরে এই শিল্প সাহিত্য এই সমস্ত ব্যাপারগুলি ঢোকা শুরু করলো আপনাদেরকে দেখে। বিকজ আমার চাচা, আরিফিন চাচার বন্ধুরা ছিল সব বিখ্যাত ব্যক্তিত্ব, আফজাল আঙ্কেল, মানে আফজাল ভাই, হ্যাঁ, ফরিদি ভাই, সুবর্ণা আপা, আপনি। সো এই মানে আপনাদের হয়তো খেয়াল নেই যে এই যে আপনারা যেতেন নারায়ণগঞ্জে আমাদের দাদার বাড়িতে, চলে আসার পরে এই জিনিসগুলো আমার ভিতরে কীরকম একটা অদ্ভুত একটা ব্যাপার সৃষ্টি করতো। যখন আমি স্কুলে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখতাম যে আফজাল সুবর্ণার ভিউ কার্ড ঝুলছে, তার মধ্যে এই মানুষগুলোকে গতকালকে আমি দেখেছি, তাদের পাশে গেছি, আমি দেখেছি, হ্যাঁ। বাট এখানে দেখে আমার কেমন হচ্ছে দে আর অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড, ওরা অন্য কোনো গ্রহের, অন্য কিছু। সো এটা আমার ভিতরে সামহাও ঢুকে গেছিলো। আমার মনে আছে তখন আমি একদিন এই বাড়িতে তো চিত্রালি পূর্বাণী রাখা নিষেধ, তা আমি স্কুলের টিফিনে টাকা জমিয়ে একটা চিত্রালি কিনে নিয়ে এসেছিলাম, যেটাতে তাদের সবার ছবি আছে, নায়ক নায়িকাদের সম্বন্ধে তারা কি করে না করে। সো এরকম করে, এবং তখন আপনার একটা বই যে এই লোকটা গতকালকে ছিল, তার বইটা কে আমাদেরকে পড়তে দেওয়া যাবে না, বিকজ উই আর টু স্মল, বেশি রোমান্টিক। তখন আমার মনে হয় না এটাই আমাকে পড়তে হবে। আমি রাতে ঠিক লুকিয়ে লুকিয়ে পড়ে নিলাম। সো আমার এই ইনভলভমেন্টগুলি তখন থেকে শুরু হয়ে যায়। ওইভাবে আমাকে, মানে আমার ফ্যামিলিতে ওরকম স্কোপও তো ছিল না যে আমি বলবো সিনেমা করব, কারণ আমাদের ফ্যামিলি তো একটু তো কনজারভেটিভ। তারপর যখন আফজাল আঙ্কেল অ্যাড শুরু করলো, এটুকু আমার মনে আছে ফেরদৌস, যে আমরা চ্যালেঞ্জার বলে একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন শুরু করেছিলাম, সেটার সঙ্গে আমিও কিছুটা যুক্ত ছিলাম, আফজাল, আরিফিন, আমি, এবং সেটা পোশাকের একটা পিয়ারসন্স, হ্যাঁ। তো সেখানে আমি প্রথম তোমাকে দেখলাম যে একজন শিশু সেটা পিয়ারসন্সের একটা পোশাক পরেছে, তুমি মডেল হয়েছিলে, এটুকু আমার মনে আছে। হ্যাঁ, কিন্তু সেটা তো ইউজ করেনি, পরে আমার ছোট বোনেরটা ইউজ করলো, ও যে অস্ট্রেলিয়া থাকে, ওটা ইউজ করলো, বিকজ মেয়েদেরটাই সুন্দর ছিল, সংসদ ভবনের ছবি তুললো, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি আপসেট। আমার খুবই মন খারাপ। পরে আমাকে একটা শার্ট দিয়ে দিল, কিন্তু আমার ছবি একটা ছবি এসেছিল গ্রুপে। তো এই জিনিসগুলি ওয়াজ লাইক ভেরি ইন্সপায়ারিং। পরে আচ্ছা, এরপরে ধরো তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জীবন, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে, সেই সব শেষ করে তুমি যখন ধরো এই যে তোমার ছেলেবেলার কথা বললে, আফজাল, সুবর্ণা বা ফরিদি, এদের দেখে দেখে তোমার ওই জগতের প্রতি একটা আকর্ষণ জন্মালো, একটা মোহ জন্মালো যে আমিও এই জগতের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হতে চাই। মানুষের মনের মধ্যে তো এইভাবে ব্যাপারগুলো ঢোকে। তো তুমি চলচ্চিত্রে আসার আগে টেলিভিশন বা স্টেজ বা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির কোনো অনুষ্ঠানে সেভাবে কি যুক্ত হয়েছিলে? আমি এরপর এসে আদমজিতে ভর্তি হলাম। আদমজিতে মাঝে মাঝে নাটক হতো, বাৎসরিক একটা নাটক হতো। বাট তখন আমি পড়ালেখায় খুব সিরিয়াস হয়ে গেছি, বিকজ আব্বা চাইতো যে মানে অন্য কিছু করি। তো তখন আর আমি, মানে ইচ্ছা হতো, দেখতাম রিহার্সাল করছে, অনেক সময় ডাকতো, বাট আমি ওইভাবে ইনভলভ হইনি। এরপর আফজাল আঙ্কেলও দু একবার বলছিল, এখন আয়, এখন ছবি ফটো সেশন কর। তা আমার মনে হলো না, বিকজ ওই ফেজটা ওয়াজ লাইক, হয় না,
ইন বিটুইন, আমি না ছোট না বড় এরকম একটা অবস্থান। সো সেই সময় আমার ইচ্ছাটা ছিল, বাট আমি কখনো আর ট্রাই করিনি। এরপর আমি যখন ভার্সিটিতে ভর্তি হলাম, তখন হঠাৎ করে আমার সঙ্গে বিবি রাসেলের যোগাযোগ হলো, যে বিবি রাসেল বাংলাদেশে এসছে এবং সে মডেলদেরকে নিয়ে কাজ করে, মডেলদের নিয়ে কাজ করেন, ফ্যাশন শো। এই বিবি আপুর সাথে আমি তখন বেশ কিছু ফ্যাশন শো করলাম দেশে বিদেশে। সো ওইটাতে যেটা হলো, আমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়। আর অ্যাট দ্য সেম টাইম আমি ফ্লাইং ক্লাবে মানে ফ্লাইং শিখছি। তো ফ্লাইং ক্লাবে একটা সিনেমার শুটিং হয়েছিল। তো ওই সিনেমার শুটিং ছিল মৌসুমী আর ওমর সানি। তা আমি আবার ওই সানি ভাইয়ের প্লেন চালানোর শটগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এর আগে তোমার কোনো স্টেজ নাটক বা টেলিভিশন নাটক, মানে এই অভিনয়ের জায়গাটাতে তুমি যুক্ত ছিলেই না? না না না, আমার আর এগুলি কিছু ছিল না। আমার ওই অতটুকুই, যে আমি একটা সামনে মানুষকে চিনি, এই মানুষটা পর্দায় ভেবে অ্যাক্টিং করছে, তো পরে আমি নিজের মতো করে ওটা করতাম। ওই অতটুকুই, ওটাই আমার লেসন। আচ্ছা, এই যে ফ্লাইং ক্লাবের কথা বললে, তুমি কি শিখেছিলে বিমান উড়ানোটা? জি জি, আমি শিখেছিলাম। সেই জায়গাটাতেও তুমি পারদর্শী? এখন ভুলে গেছি, মানে বাট আমি শিখেছিলাম ওখানে, ফ্লাইং শিখেছি। তো ফ্লাইং শিখে তোমার কি কি কারণে শিখতে গিয়েছিলে? এটার উদ্দেশ্যটা কি ছিল? এটার উদ্দেশ্য ছিল, হয় না যখন এইম ইন লাইফ লিখতে দেওয়া হয়, তখন আমি তো ওখানে লিখতে পারি না যে আমি নায়ক হতে চাই, বাট আমি মনে প্রাণে চাইতাম নায়ক হতে, অভিনেতা হতে, যে আমি স্টার হব, আমাকে সবাই চিনবে, এরকম একটা ইচ্ছা আমার বরাবরই ছিল। কিন্তু বাধ্য হয়তো লিখতে হতো ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব। তো হঠাৎ করে আমার মনে হলো যে খুব ইন্টারেস্টিং একটা প্রফেশন পাইলট, বিকজ আমার ওই আব্বার এত নিয়ম কানুনের জীবন দেখে আমি আই ওয়াজ টায়ার্ড, যে সেই সকাল 9টায় অফিসে যেতে হবে, 5টায় ফিরতে হবে, কারো আন্ডারে থাকতে হবে, কেউ একজন বলবে ডু দিস, ডোন্ট ডু দিস। সো আমি ভাবলাম যে আমি একটা স্বাধীন কিছু করব। আমার আবার বিজনেসের চিন্তা আমার ভালো লাগে না, কারণ আমার কাছে বিজনেস করতে গেলে মনে হয় পরমুখাপেক্ষী হতে হবে। সো স্বাধীন কিছু করব যেটা অসম্ভব গ্ল্যামারাস, সেটা আমার কাছে মনে হলো এই পাইলট। আচ্ছা। তো আমি এই জন্যই ফ্লাইং ক্লাবে ভর্তি হলাম, যে ফ্লাইং শিখবো, বিকজ যেহেতু নায়ক হতে পারলাম না, মনে হলো এটাও আরেকটা নায়ক, পাইলটদেরকে আমার কাছে নায়ক মনে হয়। সো এই নায়কটাই হই, এই ফ্লাইং শিখতে ঢোকার আর কি আমার। আচ্ছা, তারপর ফ্লাইং শেখার জায়গাটা থেকে তুমি সরে এসে তুমি সিনেমার সঙ্গে যুক্ত হলে। এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার ঘটনাটা কিভাবে ঘটলো? সিনেমার সঙ্গে আমি যখন বিয়ে ব্যাপার সাথে মডেলিং শুরু করলাম, এর মধ্যে ফ্লাইং ক্লাবে একটা ছবির বললাম একটা সিনেমার শুটিং হয়েছিল, ওমর সানিয়া এবং মৌসুমীর একটা শুটিং হলো। ওটার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম ভর্তি হলাম। সবাই তো কোনো না কোনো সংগঠন করে, আমি ফিল্ম সোসাইটির সাথে জড়িত হলাম, যে আমার তো ফিল্মই ঘুরে ফিরে ওই জায়গাটা তোমার মধ্যে কাজ করছে। হ্যাঁ, তা আমি ফিল্ম সোসাইটিতে যুক্ত হলাম। ফিল্ম সোসাইটি থেকে আমরা একবার এফডিসি পরিদর্শনে যাই। তো সেদিনই আমার বন্ধু যারা ছিল ওরা বলছে, এই যে তুই আজকে এফডিসিতে ঢুকলে আর বেরোতে পারবি না। আচ্ছা, হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, বিকজ সেদিন আমি খুব সেজে গেছি, লিটারালি হিরো সেজে গেছিলাম। তো ওইখানেই গিয়ে আমার সঙ্গে আমির হোসেন বাবুর পরিচয় হয়। আচ্ছা, বাবু ভাই আমাকে দেখলো, দেখে বললে, এদিকে আসো, তোমাকে অভিনয় করতে হবে। আমি বলছি, না আমি অভিনয় করবো না। না, করতেই হবে। বাবু তো আমাদের বন্ধু ছিল এবং সে তো একটু পাগলা ধরনের, চটপট করে কথা বলতো, ধাম করে একজনকে ডেকে বলতে, এই তোরা এটা করতে হবে, ওর নেচারটাই ছিল এক্স্যাক্টলি। তো এই বাবু ভাই আমার মধ্যে তখন এই একদম আমাকে ফাইনাল স্টেজে নিয়ে গেল, এবং সেদিনই আমি বাসায় এসে আব্বাকে বললাম যে আমি একটা সিনেমা করতে চাই। আবার হঠাৎ করে আকাশ থেকে বললো যে এত বছর পর কিভাবে এটা হলো। তা আমি বললাম যে আমার সিনেমা করতে চাই। আব্বা বলছে, তখন বললো যে একটাই করবে, একটা করে যদি ইফ ইউ ক্যান প্রুভ ইউর সেলফ, তুমি যদি টপে যেতে পারো মনে করো, বলে আমার কাছে কোনোটাই খারাপ না। আমার ফুল ফ্যামিলি ছিল এটার এগেনস্টে, আব্বুই শুধুমাত্র বললো যে করতে পারো। তা আমার এই বাবু ভাই তখন আমাকে কিছুদিন দেখালো ফিল্মের, এটা শিখালো, বুঝালো। এর মধ্যে একটা সিনেমা শুরু করে দিলাম। আচ্ছা, এর আগে ফেরদৌস আমি একটু পেছনে যাই। সেটা হচ্ছে তুমি জার্নালিজমে পড়তে, তোমার কখনো ইচ্ছা হয়নি যে তুমি সাংবাদিকতা করবে, সংবাদপত্রের সঙ্গে বা টেলিভিশন সাংবাদিকতার সঙ্গে যুক্ত হবে? আমার ওই যে আমার মানে কোন নিয়মের মধ্যে থাকতে ইচ্ছা করে না। কিন্তু চাকরি করা মানে আমার কাছে মনে হতো যে চাকরির কমিটমেন্ট একটু কঠিন, মানে আমার ওই কমিটমেন্টই যেতে ইচ্ছা। কিন্তু তুমি জার্নালিজমে ভর্তি হতে গিয়েছিলে কেন? এত কিছু থাকতে, ধরো তুমি অভিনয় করবে বা এই জগতে কাজ করবে, তুমি লিটারেচার পড়তে। সেজন্যই তো গেছি। আমি ফিজিক্সে চান্স পেয়েছিলাম আর পলিটিক্যাল সায়েন্সে আমি ভর্তিও হলাম।
তখন আমার কাছে খালি মনে হতো শর্টকাট। ও আচ্ছা, এর মধ্যে ছিল কি বাসা থেকে একটা কন্ডিশন ছিল যে আমাকে মাস্টার্স করতে হবে। আচ্ছা, আমি সেই যাই করি, ফ্লাইং শিখি, সিনেমা করি, গান, যা খুশি করব, মাস্টার্স কমপ্লিট করতে হবে। বিকজ আব্বার ধারণা ছিল মাস্টার্স কমপ্লিট করলে একজন ক্যান ডিসাইড নিজের লাইফ সম্বন্ধে অতটুকু ম্যাচুরিটি একজনের আসে, এটা আমার আব্বার ধারণা। তো আমাকে ধর্ম নিয়ে শর্টকাটে মাস্টার্স কী করে করা যায়। আমি পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হলাম, ওখানে ক্লাস করলাম, তার মধ্যে বিএসসিতে ভর্তি হলাম, বিএসসি কমপ্লিট করে প্রিলিমিনারি থেকে জার্নালিজম ভর্তি হলাম। আমার এক ফ্রেন্ড বললো যে জার্নালিজমে তোকে পড়তে হবে না, তোর যা মানে আছে জানাশোনা জ্ঞান যতটুকু, সো জার্নালিজম না পড়ে তুই পাস করে যাবি। সো ওই থেকে ভর্তি হওয়া। ফেরদৌস, আমরা এখানে একটা বিরতি নেব, তারপরে আবার তোমার সঙ্গে অন্য কথাগুলোতে ফিরবো। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গে আছেন নায়ক ফেরদৌস এবং লাভেলু আইসক্রিম। বিরতির পর আবার ফেরদৌস এবং তার না জানা অনেক কথা। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরদৌস এবং তার না জানা কথায় আমরা যাচ্ছি। ফেরদৌস বলেছিল শর্টকাটে মাস্টার্স করার জন্য সে জার্নালিজমে ভর্তি হয়েছিল। এই প্রসঙ্গটা আমি জানি আমার মতো আপনাদেরকেও খুব আনন্দ দিয়েছে যে একজন নায়ক শর্টকাটে মাস্টার্স করার জন্য জার্নালিজম পড়েছে, কিন্তু ওই পেশাটির প্রতি তার আগ্রহ ছিল না, কারণ চাকরিতে তিনি কখনোই তার বাবাকে দেখেছেন যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিয়মের মধ্যে থাকতে তিনি চাননি। কিন্তু একজন নায়ককেও অনেক বড় নিয়মের মধ্যে থাকতে হয়, তাই না? অবশ্যই, অবশ্যই। এই যে প্রথম সিনেমা, সেই সিনেমাতে ঢোকা, সময় মতো শুটিংয়ে যাওয়া, এই শুরুর দিনটা, প্রথম দিনটা কেমন ছিল ফেরদৌস? প্রথম দিন আমার আমি একটা সিনেমা শুরু করেছিলাম, প্রথম যেটা পৃথিবী আমার চায় না বলে একটা সিনেমা, এবং সেই সিনেমার প্রথম দিন প্রথম সিকোয়েন্স আমার সঙ্গে বাংলাদেশের ভীষণ জাদ্রেল সব অভিনেতা অভিনেত্রীরা ছিল, 8-9 জন। এটিএম ভাই, খলিল ভাই, আনোয়ারা দিদি, তারপরে শর্মিলা আন্টি, দিলদার ভাই, এই লেভেলে তো সিনেমার একেবারে জাদ্রেল সব। এরকম 8-9 জন অ্যাক্টর অ্যাক্ট্রেস, এবং তাদের সামনে গিয়ে আমি একটা ডায়লগ বলবো, তাদের কারো কোনো ডায়লগ নেই, তাদের রিয়াকশন শুধু। আচ্ছা আচ্ছা। এইরকম একটা সিকোয়েন্স আমাকে দিল, আমাকে বললো তুমি পারবা। তা আমি খুব মুখস্থ টুখস্থ করে গিয়ে তো মানে কি জানি বললাম আর কি, মানে আমার মধ্যে একটা যথেষ্ট একটা আত্মবিশ্বাস ছিল যে মানে আই উইল মেক ইট। যে একটু আগে আপনি বললেন না যে অভিনয় শিক্ষা বা জানাশোনার ব্যাপারগুলো, আমি কখনোই সেই রকম শেখার সুযোগ হয়নি বা আমাদের সময় সেই সুযোগ ছিল না, বাট আমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা প্রবলভাবে ছিল। সো সেই দিন ওই আত্মবিশ্বাসটা আমার ভীষণভাবে কাজে লেগেছে, এবং প্রথম শটটা ভালো ছিল, ভালো হয়েছে। এবং সবগুলো আর্টিস্ট তখন যারা ছিল ওখানে, প্রত্যেকে আমাকে একটা কথা বলেছিল, রওশন জামিলও ছিল, প্রত্যেকে আমাকে বলেছে যে মানে ইউল মেক ইট। কারণ তারা প্রত্যেকে শুনেছে যে আমি একটা সিনেমা করে চলে যাব, যেহেতু বাসার কন্ডিশন ছিল, বলে কি তোকে আর যেতে হবে না, মানে এখান থেকে আর যেতে হবে না। প্রত্যেকে অ্যাপ্রিশিয়েট করলেন, দে অল অ্যাপ্রিশিয়েটেড। আমি যে খুব ভালো কিছু করেছিলাম তা না, বাট আমার ওই সাবলীল ব্যাপারটা খুব নর্মালি গেছি, মানে ওরকম যে নার্ভাস হয়ে পড়ে যাচ্ছি, অনেককে আমি দেখেছি এরকম ভীষণ টেন্সড হয়ে যায়, ভীষণ নার্ভাস হয়ে যায়। আমি ভালো কিছুই করিনি, বাট আই ওয়াজ নর্মাল। সো ক্যামেরার সামনে আমার যেটা মনে হয় যে ক্যামেরার একটা আলাদা এরিনা আছে, আলাদা ভাষা আছে, যে এটাকে ধরতে পারে সে সাকসেসফুল হয়ে যায় আর কি। এই ছবিতে তোমার নায়িকা কে ছিল? পৃথিবী আমারে চায় না, ওর নাম ছিল, একটা নায়িকা ছিল ওর নাম পরি, আরেকটা মেয়ে নায়িকা ছিল কাঞ্চি। আচ্ছা, পরে কি সিনেমাটা রিলিজ হয়নি? হ্যাঁ, পরে রিলিজ হয়েছিল। ওটা তোমার প্রথম রিলিজ হওয়া ছবি? না না, আমার প্রথম রিলিজ হতো হঠাৎ বৃষ্টি। আচ্ছা, বাসু চ্যাটার্জি। হ্যাঁ, আমি এই সিনেমাটা করতে গিয়ে এর মধ্যে সালমান শাহ মারা গেল। সালমান শাহ মারা যাওয়ার পরে সালমান শাহর একটা হাফ ডান্স ছবি করলাম, বুকের ভিতর আগুন। আচ্ছা, ওই বুকের ভিতর আগুন শুটিং চলছে, এর মধ্যে এই হঠাৎ বৃষ্টির সুযোগ পেয়ে গেল। বিকজ আমার তো ওখানেও খুব তাড়া, তো যেহেতু একটা ছবি করতে হবে, আমি আসলে একটা ছবির মধ্যে দিয়ে যদি 2-3টা হয়ে যায়, মানে
কারণ বিকজ আমি তো কন্ডিশন একটা নিয়ে এসেছি, আমার মনে হচ্ছে পৃথিবী আমরা যেন শেষ করব না, এর আগে আরেকটা চান্স পেয়ে গেলাম, ওটা শুরু করলাম। এখানে একটা শর্টকাট, এখানে একটা কিছু একটা কর্কটে নিতে হবে আর কি। সো এর মধ্যে হঠাৎ বৃষ্টি যখন পেয়ে গেলাম তখন আব্বা দেখলাম যে মানে কোয়াইট মানে চেঞ্জ। হঠাৎ বৃষ্টি তো একটা ইতিহাস, হ্যাঁ, এই ইতিহাসটা ধরো বাসু চ্যাটার্জির মতো একজন মানুষ বাংলাদেশের একেবারে সদ্য এই জগতে আসা একটি ছেলেকে পছন্দ করলেন, তাকে নিয়ে গেলেন এবং সুপার ডুপার হিট একটি বাংলা সিনেমা বানালেন। তো এবং তা সেখানে কলকাতার একটি জাদরেল নায়িকা এই নতুন ছেলেটির সঙ্গে অভিনয় করছে। এই সিনেমাটা আমি দেখেছি, আমার মতো অনেকেই দেখেছেন, বাংলাদেশে খুব কম মানুষই আছেন এই সিনেমাটা না দেখেছেন। বাসু চ্যাটার্জির চোখে তুমি কি করে পড়েছিলে? আমি বুকের ভিতর আগুন করলাম, বুকের ভিতর আগুন করার পরে তখন আমি বুঝে গেলাম যে আসলে আমার থাকা হবে না মিডিয়াতে, বিকজ এই দুটা ছবি, একটা তো হাফ ডান ছবি, আরেকটা একটু অফ ট্র্যাকের গল্প, আর বাসা থেকে প্রেশার দিচ্ছে যে হয় ফ্লাইংটা এখানে শেষ না করলে, বিকজ আমার কলিগ যারা ছিল, ফ্রেন্ড যারা ছিল, ওরা সবাই বাইরে গিয়ে ফ্লাইং আওয়ার বিল্ড আপ করার জন্য চলে গেল। সো আমি মেন্টালি একটু প্রিপেয়ার্ড হয়ে গেছি যে এই কাজগুলি করে আমি আমার মানে আগের জীবনে ফিরে যাব। এর মধ্যে আমি পেপারে দেখলাম যে বাসু চ্যাটার্জি বাংলাদেশে এসেছেন, উনি একটা জয়েন্ট ভেঞ্চার ছবি বানাবেন আমাদের বিখ্যাত প্রযোজক হাবিবুর রহমান খানের সাথে। তা দেখলাম দেখাটুকুই, বিকজ আই এম শিওর যে এই মানে এটা তো হওয়ার কোনো উপায়ই নেই, বিকজ আমি তার সাথে দেখাই বা করবো কী করে। আর আমার তো এটা নিজের খুব আত্মসম্মান বোধ অনেক বেশি, যে আমি নিজে যেচে কারোর কাছে গিয়ে বলবো যে গিভ মি এ জব, সো এটাও আমার পক্ষে পসিবল না। সো আমি এটা ভুলিয়ে গেলাম, দেখলাম পেপারে, দেখে অতটুকুই চলে গেল। হঠাৎ করে আমাকে একদিন ফোন আসলো, একটা ফোন করলো সানোয়ার মুর্শিদ আমাদের প্রডিউসার, তো বললো যে এরকম কালকে সকালবেলা তুমি গুলশান ক্লাবে আসো, এখানে বাসু চ্যাটার্জি এসছে, বাসু চ্যাটার্জি তোমার সঙ্গে দেখা করতে চায়। তা আমি ভাবলাম যে জাস্ট এ জোক, মানে আমি মানে ব্যাপারটা অবিশ্বাস্য রকম, হ্যাঁ মানে অবিশ্বাসের উপরে, উনি কেন আমার সাথে দেখা করতে চাইবেন, আমি তো কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না। বললো কালকে সকাল 8:30টার মধ্যে তুমি চলে আসবে, ওনার কিন্তু 2টায় ফ্লাইট, উনি আবার বোম্বে ফিরে যাবে। তা আমি তখন বাসা একটু মানে এমন একটা ব্যাপার কাউকে শেয়ারও করা যায় না, যে বললেও তো হাস্যকর একটা ব্যাপার দাঁড়ায় যে বাসু চ্যাটার্জি আমাকে ডেকেছে। সো আমি পরদিন গেলাম, তার আমি বেশ কিছু সিনেমা দেখেছিলাম, তার একটা ফেভারিট ফিল্ম ছিল আমার শৌখিন। শৌখিন আমিও দেখেছি, হ্যাঁ, বুড়োদেরকে নিয়ে, খুব মজার একটা সিনেমা। তারপর আমি গেলাম, গিয়ে দেখলাম যে একদম মানে সুফি টাইপের একজন মানুষ, মাথা ভর্তি সাদা চুল, গায়ের রং ফর্সা ধবধবে, সাদা পাজামা পাঞ্জাবি, সাদা একটা লুঙ্গি এবং সাদা পাঞ্জাবি পরা। আমি গিয়ে ঢুকলাম, মানে পাদরে সালাম করতে গেল, না 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 এসব করতে হবে না, আসো বসো, আচ্ছা এই যে স্ক্রিপ্ট, হ্যাঁ আমি একটা সিনেমা বানাচ্ছি, হঠাৎ বৃষ্টি, একটা নায়ক 3টে নায়িকা, নাও তুমি করবে। আমি কিছুই বুঝতে মানে আমি সবার দিকে তাকাচ্ছি, অনেকে বসা ওখানে। আচ্ছা ঠিক আছে তুমি কি করো, তুমি স্ক্রিপ্টটা পড়ে দেখো, যদি ভাল লাগে তাহলে করো। তখনও আমি চুপ, আমি সবাই চুপ। হঠাৎ করে হাবিব আঙ্কেল না সানোয়ার ভাই জন্য বললো যে আরে ও করবে না, মানে অবশ্যই করবে। ও আমাকে বলে তুমি ড্রাইভিং জানো, আমি খুব ভালো না, বলে কি এর মধ্যে ড্রাইভিংটা শিখে নিও। শেষ, মিটিং শেষ হয়ে গেল। এরাও বুঝতে পারছে, ওরা আগে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে তোমাকে নেবে না, উনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাসু চ্যাটার্জি আমার আগের দিন রাতে আমার ওই রাশ প্রিন্ট দেখেছে, আমি যে সিনেমাটা করেছিলাম বুকের ভিতর আগুন, ওটা রাশটা তাকে তখন তো আর ডিজিটাল না, তখন এফডিসিতে নিয়ে তাকে রাশ প্রিন্ট, কারণ সে এসে বাংলাদেশের যত হিরো ছিল সবাইকে দেখেছে, মিট করেছে, ওদেরকে নিয়ে এই ঢাকলা বেবধূ ডেকেছিল বাংলাদেশে ওই মুহূর্তে যারা স্টার ছিল। হি ডিডন্ট লাইক এনিবডি, মানে বলেনি, যেহেতু পরদিন তাকে সবাই বুঝতে পারলো, বললো যে একটা নতুন ছেলে এসেছে একদম ফ্রেশ, তাকেও একটু দেখেন, তাকে দেখেন। তো তখন বলছে না ওকে আনার আর দরকার নেই, মানে মানে একজনকে সামনে আনবে, না করে দিবে, সো এটা একটু এম্বারাসিং। হ্যাঁ, তো বললো যে আচ্ছা এমনি দেখে নিচ্ছি। এই রাশ প্রিন্ট দেখে হি ওয়াজ ডিসাইডেড যে আমি তাকেই নিব, বাস। তারপর তো চলে গেল, আমি তখনও কনফিউজড, আমি বললাম নিশ্চয়ই গিয়ে ভুলে যাবে। তারপর দেখলাম একদিন আমাকে ফোন করলো কলকাতা থেকে, বোম্বাই থেকে ফোন আসলো, ফোন করলো যে ওরা সবাই তোমাকে ভিসা করে দিবে, তুমি অমুক দিন চলে আসো। সরাসরি মুম্বাইতে না, কলকাতা আসবে, কলকাতা। তখনও আমি কাউকে বলি নাই, বিকজ তখন পর্যন্ত আমার ধারণা যে আমি কলকাতা যাব এবং ফিরে আসবো।
ওই নিয়ে বলবে না, কারণ আমি তো কিছুই জানি না, মানে ওই লেভেলের সিনেমা করার মতো তো অ্যাক্টিং ক্যাপাবিলিটি আমার নেই, অতটুকু মানে বুঝতে পারছিলাম। তো ওখানে গেলাম, ওখানেও খুব ইন্টারেস্টিং ঘটনা। আমি যখন গেলাম, তো এক প্রোডাকশন ম্যানেজার অজিত দা তো এসে আমাকে বললো আসেন গাড়িতে উঠেন। আমি তো খুব সারপ্রাইজ, এই ভদ্রলোক আমাকে কি করে চিনে, মানে এয়ারপোর্ট থেকে। আচ্ছা, আসুন আপনি ফিরদৌস তো, বলে গাড়িতে উঠিনে। তো গাড়িতে উঠে বললো আচ্ছা আপনি আমাকে চিনলেন কি করে, কোনো ছবি নেই কিছু নেই। বলে কি বাসু চ্যাটার্জি আমাকে বললো যে আমি যাকে হিরো নিয়েছি, তুমি যদি বাংলাদেশের প্যাসেঞ্জারদের মধ্য থেকে 150 প্যাসেঞ্জার থেকে তাকে আলাদা করতে না পারো, তাহলে ওকে আর হিরো হতে হবে না, নেক্সট ফ্লাইটে চলে যাবে। সো ইটস ইওর জব, তুমি ওকে খুঁজে বের করবা। হি ওয়াজ সো কনফিডেন্ট অ্যাবাউট মি। এবং আমি যেদিন কলকাতায় গেলাম, আমাকে সঙ্গে নিয়ে গেল পার্ক স্ট্রিটে ড্রেস কিনে দিতে। হঠাৎ বৃষ্টি ম্যাক্সিমাম কস্টিউম বাসুদার কিনে দেয়া, আমাকে ঘুরে ঘুরে সব কিনে দিল। এবং তার সঙ্গে একটা অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেল, যেটা টিল টুডে উই আর হোল্ডিং। এখন মানে গতকালও তার সাথে আমার কথা হয়েছে, এরকম রিলেশন আমাদের এখন। সো এবং ওই দিন সন্ধ্যায় যখন শুটিং করতে গেলাম, তারপর দিন সন্ধ্যায় কলকাতার এমন কোনো প্রেস, এমন কোনো মিডিয়া নেই, বিকজ বাসু চ্যাটার্জি 36টা হিন্দি সিনেমার পরে ফার্স্ট বাংলা সিনেমা বানাচ্ছে, একটা নতুন ছেলেকে, এবং নতুন ছেলে বাংলাদেশে। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। হ্যাঁ, পরে আমাকে দেখালো যে এই কিছুদিন কাজ করার পরে তার একটা ডায়েরি ছিল, ওই ডায়েরিতে প্রায় 35টা হিরোর নাম লেখা, এবং যেখানে আমির খানের নামও ছিল। হি মেট আমির খান। আমির খান তাকে বলেছে যে আমি তো বাংলা জানি না, যদি বাংলা আমাকে শেখার সুযোগ দাও দেন আই ক্যান ডু। সো এই লেভেলের বড় বড় যত নায়ক ছিল অল ওভার ইন্ডিয়াতে, কারণ উনি একটা জুরি বোর্ডে যাচ্ছিলেন, এবং সেখান থেকে কিন্তু এই সিনেমাটা সে ডিসাইড করে যে আমি এটা বাংলা অ্যাডপ্ট করে বানাবো। সো ওই সিনেমার নায়ক বাংলাদেশ থেকে নিয়েছে, অ্যান্ড লাইক প্রত্যেকে হুমড়ি খেয়ে বসছে যে কেন, কি রিজন কি, যে আমি তো এত ঘটনা কিছুই জানি না। তো মানে একটা সিনেমা, এর আগের ঘটনা তোমার জানবার কথাই না, আমি এটা জেনেছি অনেক পরে। একদম সেন্ট্রাল ক্যারেক্টার, 3টা নায়িকা একটা ছেলেকে ঘিরে, মানে এসে মানে এবং বাংলাদেশের একটা নতুন ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন বাংলাদেশ এবং বাসু চ্যাটার্জি, সব মিলিয়ে তো এটা মানে অবিশ্বাস্য। আসলে ওই কলকাতার প্রেস এখন পর্যন্ত দেয়ার মানে ওয়েল কানেক্টেড উইথ মি, এবং ওরা খুব খুশি আর কি যে বাসু চ্যাটার্জি মানে পিকড আপ সামথিং রিয়েলি গ্রেট, যে ভালো কিছু পিক করেছে। ফেরদৌস, আমরা এই পর্যায়ে আরেকটি বিরতি নেব, এবং এই বাসু চ্যাটার্জি এবং হঠাৎ বৃষ্টি এই নিয়ে আমাদের আরো অনেক কথা আছে, এবং আমি সেটা আমার দর্শককে জানাতে চাই। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি আরেকটি বিরতি নিচ্ছি। আমার সঙ্গে আছেন বাংলা সিনেমার এই প্রজন্মের সবচাইতে জনপ্রিয় নায়ক ফেরদৌস। বিরতির পর ফেরদৌসের সঙ্গে আরো অনেক কথা হবে, হঠাৎ বৃষ্টি, বাসু চ্যাটার্জি এবং আরো অনেক বিষয় নিয়ে। আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর লাভেলো আইসক্রিম এবং ফেরদৌস। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরছি হে বন্ধু হে প্রিয় অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন বাংলাদেশের বিখ্যাত নায়ক ফেরদৌস। ফেরদৌসের সঙ্গে কথা হচ্ছিল বাসু চ্যাটার্জি এবং হঠাৎ বৃষ্টি নিয়ে। তারপর সেই যে ফেরদৌসের যাত্রা শুরু হলো পশ্চিমবঙ্গ, মুম্বাই, সেখানকার চলচ্চিত্রে অভিনয়। এ পর্যন্ত তিনি কতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন ওই বাংলায় আপনারা হয়তো জানেন না, অঙ্কটা আমি বলে দিচ্ছি, 80টি এ পর্যন্ত। এটি একটি বিস্ময়কর ঘটনা যে বাংলাদেশের একজন নায়ক পশ্চিম বাংলায় 80টি চলচ্চিত্রে অভিনয় করেছে এবং একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছে। আমি ফেরদৌসের কাছে আবার যাচ্ছি, এই যে শুরু হলো হঠাৎ বৃষ্টি দিয়ে, তারপর একের পর এক তোমার ডাক পড়তে লাগলো পশ্চিমবঙ্গে, একের পর এক চলচ্চিত্র করে গেলে, 80টি চলচ্চিত্রে অভিনয়। এর মধ্যে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই যে একের পর এক তোমাকে ডাকছে 80টা চলচ্চিত্র হয়ে গেল, সব মিলিয়ে তোমার অনুভূতিটা কিরকম? তুমি কি এই স্বপ্নটা কখনো দেখেছো যে আমি এতগুলো সিনেমাতে অভিনয় করব? তুমি তো শুরু করেছিলে যে তোমার বাবা বলেছেন একটাই, তারপরে হয়তো ওই ফাঁকে 3টে, তারপরে আজকে এই অবস্থা, কেমন করে? আমার হঠাৎ বৃষ্টি তো কমপ্লিট করলাম, শুটিং শেষ করে এলাম।
হঠাৎ বেশি শুটিং শেষ করে যখন ঢাকা ফিরলাম, হঠাৎ করে খবর পেলাম এই ছবিটা রিলিজ হচ্ছে না। বিকজ বাংলাদেশে তখন যেই চলচ্চিত্রের অবস্থা ছিল সেই অনুসারে এই ফিল্ম টু স্লো, অনেক স্লো ছবি, কোনো মারামারি নেই, কোনো কিছু নেই, কোনো ভালগার কিছু নেই, এরকম ছবি তো রিলিজ করা যাবে না। আমি তখন মানে পুরো আপসেট লাইক এনিথিং, যে আই রিয়েলি ডিড মিস্টেক। আমার মনে হলো যে এত কিছু করেই কিছুই হলো না, যে অলমোস্ট 3টে ছবি চলছে, বাট এটা কমপ্লিট, এটা রিলিজ হবে, আর এত পরিশ্রম করলাম। আমি 1 বছর হঠাৎ বৃষ্টির জন্য পরিশ্রম করেছি, প্রত্যেক 2-1 মাস অন্তর কলকাতা যাওয়া, 2-3 বার রাজস্থানে যাওয়া, জয়সালমেরে গিয়ে শুটিং করা, বম্বেতে গিয়ে শুটিং করা, ডাবিং করতে বম্বে যাওয়া। তো তখন আমার মনে হলো ছবি হোক আর না হোক, আমার তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে, হঠাৎ বৃষ্টি আর রিলিজ হবে না। তারপরে আবার খবর পেলাম যে হঠাৎ বৃষ্টি টিভিতে রিলিজ করবে বাংলাদেশে। আচ্ছা। আর তখন খুব প্যাকেজ নাটকের প্রচলন শুরু হয়েছে। তো আমাকে একজন বলল যে তোর প্রডিউসারকে বল যে এটাকে প্যাকেজ নাটক হিসেবে টিভিতে দিয়ে দিক। এর মধ্যে ঈদের দিন ছবি রিলিজ হবে। প্রথম বাংলাদেশে ছবি দেখা, সেটা খুব ইন্টারেস্টিং। এফডিসিতে ছবি দেখতে গেল হাবিব আঙ্কেল, সাগর ভাই, তখনকার যে ইনফরমেশন মিনিস্টার ছিলেন উনি সহ আর বেশ কয়েকজন। ছবি দেখে 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 হাসান ইবনে হাসান খান, আমরা সবাই এরকম ছবি দেখছি, এবং ছবি দেখে দে অল লাইকড ইট, প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। তা বললাম যে এতটুকু ভালো লাগাতে তো কিছু হচ্ছে না, বিকজ ছবি তো রিলিজ হবে না, ছবি তো হলে যাচ্ছে না। হাবিব আঙ্কেল আমাকে বলে যে মন খারাপ করো না, মানুষের কখন কোন দিক দিয়ে কী হয়েছে আল্লাহ জানে এটা, তো তুমি ছবি তো ভালো হয়েছে, সিনেমা ভালো হয়েছে, তুমি আপসেট হো না। তা বললাম আমি এত কষ্ট করলাম, এটা হলেই রিলিজ হবে না। এর মধ্যে টিভিতে রিলিজ হলো, টেলিভিশনে রিলিজ হলো, এবং দ্যাট বিকেম অ্যান হিস্ট্রি। এবং টেলিভিশনে রিলিজের পরে এটা প্রচুর সিনেমা হলে রিলিজ হলো, সিনেমা সুপার ডুপার হিট হয়ে গেল। তো সামহাও লাইক হঠাৎ বৃষ্টি, এটা হচ্ছে কি ফেরদৌস, আমি মাঝখান থেকে একটু বলছি, এটা কিন্তু একটা বিস্ময়কর ঘটনা। টেলিভিশনে নরমালি রিলিজ হয়, সিনেমা হল থেকে যখন শেষ হয়ে একজন লোকে ভুলে যায় সেই সময় শুরু করে। কিন্তু তোমার পুরো ব্যাপারটাই কিন্তু হলো উল্টো। প্রথমে হলো টেলিভিশনে, তারপর হলে গেল, এবং সেটা সুপার ডুপার হিট। দ্যাটস আনবিলিভেবল একটি ঘটনা। হঠাৎ বৃষ্টির পর যেটা হলো যে কলকাতা থেকে প্রচুর ছবির সিনেমার অফার আসতে লাগলো। মানে কলকাতার প্রত্যেক বড় বড় ডিরেক্টর যারা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে তারা যেরকম ডাক শুরু করলো, এবং অফ ট্র্যাকের যারা তারাও ডাক শুরু করলো। প্রচুর ছবি 2 দেশেই আমি সাইন করা শুরু করলাম। কিন্তু এর মধ্যে কিছু আমার এখন হিসাব করে যেটা খারাপ লাগে মাঝে মাঝে, যেমন ঋতুপর্ণ ঘোষের সিনেমাটা করা হয়নি। চোখের বালি আমার করার কথা ছিল। চোখের বালির জন্য আমি অডিশন দিয়ে সবকিছু ফাইনাল, জাস্ট যখন ঐশ্বরিয়া রায় শুটিং আসবে তখন একটু ডেট নিয়ে ঝামেলা হলো, বিকজ তখন আমি বাংলাদেশে অনেক বিজি এবং কলকাতাতেও আমার হাতে অনেক কাজ। সো এরকম 2-3টা ছবি মিস হয়ে গেছে আর কি আমার ক্যারিয়ারে। আদারওয়াইজ একজন বাংলাদেশি নায়ক হিসেবে, বাংলাদেশি অভিনেতা হিসেবে আমি ভারত থেকে যেই পরিমাণে রেসপেক্ট, ভালোবাসা এবং কাজের জায়গা পেয়েছি, এটা ফেরদৌস আমরা যারা বাংলাদেশে এই শিল্প সংস্কৃতির জায়গাটা নিয়ে কাজ করি বা খোঁজ খবর রাখি, আমরা কিন্তু জানি, এবং বাংলাদেশের মানুষ তোমাকে নিয়ে খুব গৌরব বোধ করেন। আমাদের সিনেমাকে আমাদের দেশের একজন নায়ক ভারতের এরকম একটা জায়গায় যেতে পেরেছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং আমি যতদূর জানি তুমি মুম্বাইতেও একটা সিনেমা করেছো হিন্দিতে, সেই সিনেমাটা সম্পর্কে একটু জানতে চাই। আমার বাসু চ্যাটার্জির সঙ্গে তখন আমার দেখতে দেখতে প্রায় 3টে সিনেমা হয়ে গেল, হঠাৎ বৃষ্টি, চুপি চুপি, টকঝাল মিষ্টি। তো 2টা ছিল জয়েন্ট ভেঞ্চার, একটা ছিল ওখান কলকাতার লোকাল প্রোডাকশন। এর মধ্যে থেকে একজন বোম্বের বেশ কয়েকজন প্রডিউসারের সাথে আমি কাজ করেছি। সেলিম আক্তার নামে একজন প্রডিউসার যোগাযোগ করলেন, হি ইজ এ বিগ প্রডিউসার, মানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান পর্যন্ত। হ্যাঁ, এটা সেলিম জাভেদ, এরা ওই দুজনের একজন বড় একজন প্রডিউসার। তো সে আমাকে কন্ট্যাক্ট করলো যে সে একটা বাংলা সিনেমা বানাবে, হারজিত, আমি আর রচনা ব্যানার্জি। তো হারজিতে শুটিং করতে, এটা কিন্তু পুরোটা শুটিং হবে বোম্বেতে। তো বোম্বেতে বাংলা ছবি। আচ্ছা। তো বোম্বে থেকে শুটিং করছি, শুটিং করার 2-3 দিন পর হঠাৎ করে আমাকে দেখি, ও তো হিন্দিতেই কথা বলে, তো বলছে, আমাকে বলছে তোর হিন্দি কিরকম? তা বলছে আমি অত কমফোর্টেবল না হিন্দিতে। তো বলে কি ওয়াই ডোন্ট ইউ লার্ন? তা বলছে কি হবে হিন্দি শিখে আমার? তা বলছে কি শিখে রাখতে তো কোনো সমস্যা নেই। তা বলছে যে ওরই যেহেতু সিনেমার শুটিং, ও তো আমার পুরো শিডিউলটা জানে।
তো আমি দেখলাম বিকেলবেলা একজন লোক আমার রুমে চলে এসছে, এসে বলছে যে আমার সঙ্গে হিন্দি টিচার সে আমার আর কি। পরে বুঝতে পারলাম যে হিন্দি টিচার, তো আমার সঙ্গে হিন্দিতে গল্প করবে, হিন্দিতে গল্প করে এই করে, তা আমি যা যা করবো আমার সাথে থাকবে। আমি জুহু বিচে হাঁটতে মানে তুমি বুঝতে পারবে না কিন্তু সে তোমাকে হিন্দিটা শেখাতে থাকবে, এই হচ্ছে ব্যাপার। আমি জুহু বিচে হাঁটতে যাচ্ছি, ও আমার সাথে ঘুরছে, আমি সিনেমা দেখতে যাচ্ছি, ও আমার সাথে থাকে, আমি শপিং করতে যাই, ও আমার সাথে থাকে, কারণ আমি অবসেসড বাই শপিং। যে কোনো জায়গায় গেলে আমার একটা ফেভারিট টাইম পাস হচ্ছে শপিং করা। এই কিছুদিন পর আমাকে হঠাৎ করে বললো যে ফেরদৌস একটা হিন্দি সিনেমা করলে কেমন হয়? তো আমি খুবই ভালো হয়। তখন বললো যে অ্যাকচুয়ালি মাই প্ল্যান ইজ লাইক দ্যাট, যে আমি তোমাকে না একটা হিন্দি সিনেমা বানাবো। সো ওটা আমি ডিসাইড করে রেখেছি আগে থেকেই, দিস ইজ দ্য সাবজেক্ট। তখন আমাকে মিট্টির গল্পটা শোনালো। তা আমি বললাম যে তুমি তাহলে এগুলো কেন করলে? তো বলে হারজিত করলাম এই জন্য, বিকজ আমি একটা বাংলা সিনেমাও করতে চাই। বাংলা সিনেমাটা করতে করতে আমি দেখলাম যে তুমি ওই লোডটা নিতে পারবে কিনা, একটা হিন্দিতে প্রপার বলিউড ফিল্ম এটা হবে। ব্যাস হয়ে গেল আর কি। এই পর্যন্ত সব মিলিয়ে কতগুলো সিনেমা হলো বাংলাদেশ মিলিয়ে? 200-র উপরে তো হবেই। আমি একটা পর্যায়ে কাউন্ট করি না, বিকজ কাউন্ট করলে মনে হয় আমি অনেক বড় হয়ে যাচ্ছি, আমি একটু নতুন থাকতে চাই। হ্যাঁ, মানে আমার খুব ভালো লাগে যখন বলে যে মানে ওই এভারগ্রিন ওইসব শুনতে ভালো লাগে না আমার। হ্যাঁ, যে মানে নতুনদের মধ্যে সঙ্গে যাওয়া, মানে এই নতুন জেনারেশনের সঙ্গে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আসল কথা। আমার মনে হয় অভিনেতাদেরকে যদি একটা কোনো কিছুতে কোনো সীমারেখা দিয়ে আটকে রাখা উচিত না, কোনো ভৌগোলিক সীমারেখা দিয়ে বা কোনো এইজের বার দিয়ে। ইট শুড গো অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টার। আমি একটা চরিত্র রচনা করে, আপনি একটা চরিত্র লিখলেন, ওই চরিত্রটা লেখার সময় আপনি একটা কিছু ভেবেছেন, সেটা যখন আমি পোট্রে করবো, আমি আমার ভাবনাগুলিকে ওটার মধ্যে কাজে লাগাবো। তা তো বটেই। তো এইভাবে নানান বয়সের চরিত্র, আমি যখন প্রথম দিকে এসেছি তখন কিন্তু আমি অনেক বয়স্ক রোলও করেছি। আমি কলকাতায় একটা ছবি করেছি যেটাতে ঋতুপর্ণা আমার বউ থাকে, আবার একটা সময় গিয়ে ঋতুপর্ণা আমার মেয়ে হয়। সো ওই ধরনের ট্রান্সফরমেশন ক্যারেক্টার আমি করেছি। আমরা একটা পর্যায়ে লক্ষ্য করছিলাম যে বাংলাদেশের চলচ্চিত্র একটু এলোমেলো হয়ে গেছে, নানান ধরনের বিষয়াদি নিয়ে আমরা কথা বলেছি, মিডিয়া কথা বলেছে, চলচ্চিত্রের এক ধরনের দুঃসময়ও গেছে, সেটা কিছুটা কেটেছে। এবং এখন আমাদের কিছু নতুন পরিচালক, ওরা এসে একটু নতুন আঙ্গিকে চলচ্চিত্রকে দেখছে, নতুন ছেলে মেয়েরা কাজ করছে। এই যে নতুন একটা যাত্রা শুরু হয়েছে, এই জায়গাটি নিয়ে তোমার ভাবনাটা কিরকম? এখন আসলে নতুনরা যদি না আসে তবে তো আমরা নতুনত্ব পাবো না, স্ট্যাগনেন্ট হয়ে যাবে। সো আমি কিন্তু প্রচুর নতুন পরিচালকের সঙ্গে কাজ করছি এবং করব, বিকজ আমার কাছে মনে হয় আমি যতটুকু শিখেছি, নতুনরা যদি আসে তবে আমাদের এই দুটোর যে এক্সচেঞ্জটা হয়, এই যে দুজনের যে ব্লেন্ডিংটা হয়, এতে করে ভালো কিছু তৈরি হয়। আমার অনেক ভালো ছবি, সে ব্যাচেলার থেকে শুরু করে, ফারুকি যখন ব্যাচেলার করে, দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট ফিল্ম। আমি একটা সুপার হিট ফিল্ম যে আছে খায়রুন সুন্দরী, ওটা ওর ফার্স্ট ফিল্ম। সামিয়া জামানের প্রথম ছবি রানীকুঠির বাকি ইতিহাস। সো এরকম প্রচুর এক্সাম্পল আছে, এনামুল করিম নির্ঝরের আহা। সো এরকম আই হ্যাভ মানে প্লেন্টি অফ এক্সাম্পলস ইন বোথ দ্য বেঙ্গল, যে খুব ভালো ভালো কিছু ছবি হয়েছে, খুব ভালো ভালো কাজ হয়েছে, বাট নতুনদের সাথে। এখনও আমি নতুনদের সাথে প্রচুর কাজ করছি। শেখ দিদার একটা ছবি করছি বিউটি সার্কাস নামে। নিয়ামুলকে আমি এক কাপ চাতে ব্রেক দিয়েছিলাম, দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট ফিল্ম। একেবারেই অল্প বয়সী একটা ছেলে, সে নাটকের একটা ছেলে, তাকে তুমি এনে তাকে সিনেমা বানালে। ইনফ্যাক্ট এখন আমার প্রোডাকশন থেকে যে ছবিটার কাজ চলছে, পোস্টমাস্টার 71, এখানেও দুটো নতুন ডিরেক্টরকে আমি ব্রেক দিয়েছি, আবির আর শামীম। সো আমার কাছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে, যে নতুনদের সাথে কাজ করা। ফেরদৌস, আমি একটু অন্য রকমের একটা প্রসঙ্গে তোমার সঙ্গে কথা বলতে চাই। ধরো আমাদের দেশের চলচ্চিত্র একদম, যদি আমরা একদম পেছন দিকে ফিরি, জহির রায়হান, খান আতা বা এই সময়টাতে এক ধরনের সাহিত্য নির্ভর চলচ্চিত্র আমরা দেখতাম। এমনকি আমজাদ হোসেনও সেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন, করেছেনও তেমন অনেক ছবি। আমরা সাহিত্য থেকে চলচ্চিত্রটাকে কিছুটা যেন বিচ্ছিন্ন করে ফেললাম একটা পর্যায়ে। তো সাহিত্য এবং চলচ্চিত্র তো অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি বিষয়। তো সাহিত্যের দিকে, ভালো সাহিত্য নিয়ে কেন চলচ্চিত্রের ব্যাপারে আমরা আগ্রহী হচ্ছি না? তোমার ভাবনাটা কিরকম? আমার আসলে মনে হয় এখানে একটা টেকনিক্যাল ব্যাপার জড়িত আছে। আগে যে সাহিত্য নির্ভর ছবিগুলো হতো তখন ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যেটা হয় যে মানে অনেক কিছু মিনিমাইজ করা সম্ভব।
সেই জিনিসটা যখন আপনি কালার চলে আসে তখন অনেক বেশি ডিটেইলড হয়ে যায়। সো ডিটেইলে করতে গেলে যে বাজেট হয়ে যায়, যে খরচ, সেটা একটা সাহিত্য নির্ভর সাবজেক্টের জন্য একটা প্রডিউসার রিস্ক মনে করে। আজকে আমি সিম্পল এক্সাম্পল দিই, দেবদাস আগে যেই দেবদাস আমরা দেখেছি, তারপর সঞ্জয় লীলা বনসালির যে দেবদাস আমরা দেখেছি, আকাশ পাতাল তফাৎ। এক্স্যাক্টলি। সো এখন আমাদের কাছে দেবদাস কিন্তু এটাই। আজকে যদি আমি এখন শুভদা বা ওরকম পরিণীতা ওরকম কিছু সিনেমা বানাতে যাই, সো আমাকে এই লেভেলের অ্যারেঞ্জমেন্ট দিতে হবে। তোমার ব্যাখ্যাটা আমার খুব পছন্দ হলো, একদম কারেক্ট জায়গাটা তুমি বলেছো। আমি মনে করেন যে একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে একটা যদি পেন্টিং ইউজ করতাম, ওটার মনে হতো অনেক ডেপথ অফ ফিল্ড অনেক বেশি। বাট আমি যদি ওই সেটটা এখন বানাতে যাই, সো আমাকে অনেক রিয়েলিস্টিক সেট বানাতে হবে, প্রচুর খরচ করতে হবে। সো এই দিকটার জন্য আমার মনে হয় আমরা অনেক মানে সম্ভব হয় না আজকাল। ফেরদৌস, আমরা অনুষ্ঠানটা একদম শেষ পর্যায়ে, এই অনুষ্ঠানের শেষ দিকে এসে আমি দেশ নিয়ে একটু কথা বলি সব সময়ই। আমরা সবাই জানি যে এই দেশটির পেছনে আমাদের 30 লক্ষ প্রাণ, 30 লক্ষ মানুষের আত্মদান এই দেশের মাটির সঙ্গে জড়িত, এই দেশের স্বাধীনতার সঙ্গে জড়িত। এই দেশটি নিয়ে তোমার ভাবনাটা কিরকম? দেশ নিয়ে তুমি কি স্বপ্ন দেখো? আমি মানে কর্মসুবাদে আমাকে প্রায় ইন্ডিয়াতে থাকতে হয়। আমি অনেকটা সময় আমার এই গত 18-20 বছরের ক্যারিয়ারের অনেকটুকু সময় আমি দেশের বাইরে ছিলাম। তা আমাকে কিন্তু নানান সময় নানান জায়গা থেকে নানানভাবে অফার করা হয়েছে যে আমি অন্য জায়গায় সেটেল হয়ে যেতে পারি, অন্য কোনো কাজ করতে পারি। সো আমার খুব স্পষ্ট মনে আছে, আনন্দলোক আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, যেটার হেডলাইন ছিল, ঋতুপর্ণ ঘোষ করেছিলেন, হেডলাইন ছিল যে আমি একজন মানে কি হিসেবে আমি আমার পরিচয় চাই। তো ওখানে আমি বলেছিলাম যে আমি একজন গর্বিত বাংলাদেশি হিসেবে আমার আইডেন্টিটি চাই। সো আমি যাতে কখনো এমন কিছু করতে চাই না যে বাংলাদেশ আমাকে মানে মনে করে যে আমি তার সঙ্গে একটা বেইমানি করেছি বা ছেড়ে দিয়েছি। সো দেশপ্রেমের জায়গাটা হচ্ছে কি আমার কাছে ওই অবস্থানে আছে। আমি মনে করি আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে আমার দেশ, এবং এই দেশপ্রেমটাই কিন্তু একটা মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যায়। আজকে যদি আমি নিজের দেশের প্রতি মমতা, নিজের দেশের প্রতি দায়বদ্ধতা না রাখতে পারি বা দেখাতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমি আই ক্যানট বি এ গুড হিউম্যান বিং, বা আমি যত বড় নায়কই হই, সারা জীবন ধরে মানুষের মানে মন্দ কথাই শুনতে হবে। সো আমি সবসময় আমার পরবর্তী জেনারেশনকেও বলি যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে আমাদের একটু দেশপ্রেমটা কম থাকে, একটু খামতি দেখা যায়। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমি চাই সবাইকে বলিও যে দেশপ্রেমটা বাড়াতে হবে, দেশের প্রতি ভালোবাসা বাড়ালেই আমি যে কাজটা করবো সেই কাজটার প্রতি অনেক বেশি নিষ্ঠা আসবে। আজকে কলকাতায় গিয়ে সবাই যখন এসে আমাকে বলে যে তোমার নাম শুনলি ওরা খুব প্রশংসা করে, প্রশংসা ভরে বলে যে হ্যাঁ আপনাদের দেশের ছেলে আমাদের এখানে কাজ করছে, সো আই ফিল প্রাউড। তখন আমার মনে হয় আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। বাট এর জন্য যে ত্যাগ করতে হয় সেটা কিন্তু দেশপ্রেম না থাকলে সম্ভব না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফেরদৌস। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি আমি ফেরদৌসের এই দেশপ্রেমের উক্তির মধ্য দিয়ে শেষ করছি। আমাদের সঙ্গে ছিল লাভেলো আইসক্রিম এবং নিউজ 24-এর দর্শক। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই দেশটিকে খুব ভালোবাসবেন।